আবিদের বাবা প্রাক্তন মেজর ইমদাদুল হক চায়ে চুমুক দিতে দিতেই বলল, কি ব্যাপার নওশিন, তোমার গোয়েন্দাগিরি কেমন চলছে? এনা ইমদাদুল হকের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, একটা কথা বলি আঙ্কেল, এই তুমি আর আন্টি ছাড়া আজ পর্যন্ত কেউ আমাকে নওশিন বলে ডাকলো না। এমনকি আবিদও আমাকে এনা আপু বলে ডাকে। এই এনা এনা শুনতে শুনতে নিজের ডাক নামটাই প্রায় ভুলেই গেছি। ইমদাদুল হক হ হ করে হাসতে লাগলো। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, তোমার বাবার দেয় নাম। তুমি যখন ছোট ছিলে তোমার বাবা বলতো, আমার মেয়েকে আমি অনেক বড় ডাক্তার বানাবো, যাতে আমার মেয়ে এই চট্টগ্রাম মানুষদের সেবা করতে পারে, গরিব দুঃখী মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা নিতে পারে। ইমদাদুল হকের কথা শুনে এনার সুন্দর হাসি মাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আর কোনো কিছুতে এরকম হয় না। বাবার কথা শুনলেই এনা কেমন যেন হয়ে যায়। আবিদের মা পাশ থেকে ধমক দিয়ে বলল, আহা, কি যে করো না তুমি, দিলে তো মেয়েটার মনটা খারাপ করে। সেই কতদিন পর মেয়েটা আমাদের বাসায় আসলো, আর তুমি কি না। ইমদাদুল হক কি বলবে ভেবে পাচ্ছে না। কিছু একটা বলতে চাচ্ছিল, এনা থামিয়ে দিয়ে বলল, ব্যাপার না আঙ্কেল, আমি ঠিক আছি। ইমদাদুল হক আরও কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু এবারও কিছু বলতে পারলো না কলিং বেলের শব্দে। ইমদাদুল হক উঠে গিয়ে দরজা খুলল। দরজা খুলতে 45-50 বছরের এক ভদ্রলোক খামান্ত মুখ এক চিলতে হাসি এনে বলল, হ্যালো মেজর। ইমদাদুল হক ফেল ফেল করে তাকিয়ে আছে। লোকটাকে সে চিনতে পারছে না। ইমদাদুল হক আমতা আমতা করে বলল, আপনি কি আমাকে চিনেন? লোকটা দরজা ঠেলে অভদ্রের মতো ঘরে ঢুকতে ঢুকতেই বলল। চিনি বই কি, তা বেশ ভালোই আছো দেখছি। লোকটা রহস্যময় ভাবে নিঃশব্দে হাসতে লাগলো। ইমদাদুল হক যেন রাগে ফেটে পড়ল। কি ব্যাপার, আপনি অনুমতি না নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন, আবার এদিক ওদিক হাঁটাহাঁটি করছেন? আপনার সাহস তো মন্দ নয় মশাই। লোকটার মুখে সেই হাসিটা লেগেই আছে। লোকটা যেন ইমদাদুল হকের রাগ আর অবাক হওয়া দেখে বেশ ভালোই মজা পাচ্ছে। এবার এনা এগিয়ে এসে লোকটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, পিটার আঙ্কেল কেমন আছেন? লোকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ধপ করে মুখের হাসিটা মিলিয়ে গেল। ইমদাদুল হক যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়ে লোকটা এনার দিকে তাকিয়ে রইল। এনা আবার সেই রহস্যময় মুচকি হাসি দিয়ে বলল, লন্ডন থেকে কবে আসলেন পিটার আঙ্কেল? লোকটা আরো অবাক হয়ে বলল। তুমি কি করে বুঝলে আমি পিটার? এরা রহস্যময় মুচকি হাসি দিয়ে বলল, ছোটবেলা থেকে আঙ্কেলের ফটো অ্যালবাম বুকে দেখে আসছি। আঙ্কেল প্রায়ই একটা ছোট ছেলেকে দেখিয়ে বলতো, এ হচ্ছে আমার ছেলেবেলার বন্ধু পটল কুমার। ও হ্যাঁ, পটল কুমার তো সেই ছোটোবেলায় ওর ফ্যামিলির সহ হঠাৎ কোথায় যে হারিয়ে গেল আর খুঁজে পেলাম না, কিন্তু হঠাৎ ওর কোথায় এলে কেন এখানে বুঝলাম না। ইমদাদুল হক বলল। এনা বলল, এই ভদ্রলোকই হচ্ছে তোমার সেই ছোটবেলার বন্ধু পটল কুমার। ভদ্রলোক এবার হাসি মুখে বলল, হ্যাঁ রে ইমদাদুল, আমি সেই পটল কুমার। কিন্তু একটা কথা বুঝলাম না, এত বছর পর আমার বন্ধুই আমাকে চিনতে পারলো না, আর তুমি কিভাবে চিনলে আমায়? হাউ ইজ ইট পসিবল? এনা হাসতে হাসতে বলল, এটা অসম্ভব বা অদ্ভুত কিছুই না আঙ্কেল, খুব সোজা। আপনার বাম কানের লতিতে যে বড় তিলটা আছে, আর আপনার ছোটবেলার ছবিতেও সেম তিল। আর আপনি যেভাবে ঘরে ঢুকে আঙ্কেলকে অবাক করার চেষ্টা করছেন, তা একমাত্র ঘনিষ্ঠ কেউ ছাড়া এমন করবে না। সো বুঝতে কোনো অসুবিধা হলো না যে আপনি সেই পটল কুমার। ভদ্রলোক ভদ্রলোক এতক্ষণ মনোযোগ দিয়ে এনার কথা শুনছিল। মাথা দোলাতে দোলাতে বলল, তা বুঝলাম, কিন্তু পরবর্তীতে আমার নামে যে পিটার রেখেছে তা তো তোমার জানার কথা না? এনা এবার ভদ্রলোকের হাতের দিকে তাকিয়ে বলল, আপনার হাতের আঙ্গুলে 5টি আংটি পরা, প্রতিটি আংটিতে একটা করে ইংরেজি অক্ষর লেখা, পিটিআর, পিটার। ও হ্যাঁ, এই আংটিগুলো আমি অর্ডার দিয়ে বানিয়েছি, পিওর গোল্ড। মাঝে মাঝে আমার অদ্ভুত শখ হয়, আর আমার অদ্ভুত শখেরই এটা একটা। এবার ইমদাদুল হক মুখ খুললেন। কিন্তু একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, পটল কুমার না মানে পিটার যে লন্ডনে থাকতো সেটা তুমি কি করে বুঝলে? ক্যামিও ভার্নিশের বোর্ড জুতা একমাত্র লন্ডনেই পাওয়া যায়। একমাত্র লন্ডন ফেরত ব্যক্তির কাছেই এই জুতা থাকতে পারে। ইমদাদুল হক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
বেশ পাকা গোয়েন্দা হয়ে গেছিস দেখছি। মিস্টার পিটার প্রায় চেঁচিয়েই বলল। ব্রিলিয়ান্ট, ইউ আর এ ভেরি ব্রিলিয়ান্ট গার্ল। ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। এনা মিস্টার পিটারকে ধন্যবাদ জানিয়ে সোফার এক পাশে বসলো। অন্য পাশে মিস্টার পিটার আর ইমদাদুল হক বসলো। আবিদের আম্মু উঠে ভিতরে গেল নাস্তা তৈরি করতে। ইমদাদুল হক প্রসঙ্গ পাল্টিয়ে বলল। তা পিটার হঠাৎ বাংলাদেশে কি মনে করে? মিস্টার পিটার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। আর বলো না, একটা কাজে এসেছিলাম। 2 দিন আগে লন্ডন থেকে আসলাম। ভাবলাম কাজটা সারা অবধি হোটেলে থেকে যায়, তারপর না হয় বন্ধুর সাথে দেখা করে ফিরে যাব লন্ডনে। কাজ কি শেষ? আর চেহারায় বিরক্তিকর ভাব এনে বলল। না রে, কাজ আর শেষ হলো কোথায়। ড্রিম নাইট হোটেলে উঠেছিলাম, তো কাল রাতে হোটেলে 401 নম্বর রুমে এক ভদ্রলোকের মার্ডার হলো। আমি 3 তলায় 6 নম্বর রুমে উঠেছিলাম। ভদ্রলোকের সাথে পরিচিত হয় আমার হোটেলের ক্যান্টিনে। ভদ্রলোক ট্যুরিস্ট ছিলেন, পাহাড় জঙ্গলে ঘোরার করাই ছিল তার শখ। বেশ ভদ্র আর শান্ত স্বভাবের ছিলেন ভদ্রলোক। রাতের খাবার একসাথে খেয়ে সকালে উঠে দেখি তার মার্ডার হয়ে গেল। ভেবে দেখো কতটা সাংঘাতিক ব্যাপার। একটু থেমে মিস্টার পিটার আবারও বলতে লাগলো। সকালবেলা হই হুল্লোড় শুনে 4 তলার 1 নম্বর রুমে যেয়ে দেখি জানালার কাঁচ ভাঙা। লোকটার মৃতদেহ খাটের উপর পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে এটা কোনো চোর বা ছিনতাইকারী। জানালার পাশের নারকেল গাছটা বেয়ে জানলা ভেঙে ঢুকে পড়ে। ভদ্রলোক জেগে যায়, তাই ওকে মেরে ভদ্রলোকের টাকা পয়সা নিয়ে সব যায়। তবে মজার ব্যাপার হলো, ভদ্রলোকের দামি ডিএসএলআর ক্যামেরাটা নিয়ে যেতে পারেনি, ওটা বিছানার উপরই পড়েছিল। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে, যারা হোটেলে ছিল তাদের নাম ঠিকানা রেখে দিল, আর কেস সলভ হওয়া না পর্যন্ত সবাইকে শহরের বাইরে যেতে নিষেধ করে দিল। এই মাসের মধ্যে নাকি এরকম আরও 4টা খুন হয়েছে ওই হোটেলে। কোর্ট থেকে নাকি হোটেল বন্ধ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু হোটেলের মালিক কিছু প্রভাবশালী মানুষের সাপোর্টে কয়েকদিন যাবৎ হোটেল খোলা রাখছিল। সেই খুন হলোই নতুন করে, এমনটাই শুনে আসলাম। মিস্টার পিটার কথার মধ্যে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। সমস্যা হলো 1 সপ্তাহের মধ্যে আমাকে লন্ডন ফিরে যেতে হবে। যেখানে 1 মাস হলো এই কেস সলভ হলো না, সেখানে কি করে 1 সপ্তাহের মধ্যে শেষ হবে সেটাই ভাবছি। তাই তোমার এখানে চলে এলাম, যদি তুমি কিছু করতে পারো। এনা এতক্ষণ কান খাড়া করে পিটার আঙ্কেল আর ইমদাদুল আঙ্কেলের কথা শুনছিল। পিটার আঙ্কেল, ওটা কোনো ছিনতাইকারীর হঠাৎ হয়ে যাওয়া মার্ডার না, ওটা প্ল্যান করে মার্ডার করা হয়েছে। আর হ্যাঁ, বাহির থেকে নয়, দরজা খুলে খুনি ভিতরে ঢুকে মার্ডার করেছে। এনা পাশ থেকে এটা বলে উঠল। ইমদাদুল হক এবং মিস্টার পিটার দুজনেই এনার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। মিস্টার পিটার বলল। দরজা তো ভেতর থেকে আটকানো ছিল, আর তুমি কি করে বুঝলে যে খুনির পূর্ব পরিকল্পিত মার্ডার এটা? এনা গম্ভীর হয়ে মিস্টার পিটারের দিকে তাকিয়ে বলল। দেখুন, খুনি যদি চুরি করার উদ্দেশ্য নিয়ে রুমে ঢুকতো, তাহলে সে খুন করার পর টাকা পয়সার সাথে ওই দামি ডিএসএলআর ক্যামেরাটাও নিয়ে যেত। খুনি খুব সতর্কতার সাথে খুন করে টাকা পয়সা সরিয়ে ফেলেছে, যাতে দোষটা কোনো চোর বাটপারের দিকে চলে যায়। আর কাঁচের জানালা ভাঙার ব্যাপারটা, বাহিরে থেকে থাই গ্লাস ভাঙলে শব্দ হতো, যে শব্দ ভদ্রলোকের ঘুম ভাঙার জন্য যথেষ্ট। ভদ্রলোকের ঘুম ভেঙে গেলে চেঁচামেচি করে সহজেই রুম থেকে বেরিয়ে আসতে পারত, কিন্তু এমনটা হয়নি। ইমদাদুল হক অবাক হয়ে বলল। তাহলে খুনি কিভাবে রুমে ঢুকলো? খুনি ডুপ্লিকেট চাবি ব্যবহার করে রুমে ঢোকে, তারপর খুন করে, তারপর জানালার কাঁচ ভাঙে। সন্দেহটা চোর বাটপারদের দেওয়ার জন্য টাকা চুরি করে আর রুম থেকে বেরিয়ে যায়। মিস্টার পিটার বলল। টুরিস্ট ভদ্রলোকের এই অজানা শহরে শত্রু আসলো কোথা থেকে? এনা গম্ভীর হয়ে একরাশ চিন্তার ছাপ মুখে নিয়ে বলল। সেটাই তো ভাবার বিষয়। পরপর 5টা খুন একই হোটেলে, এখানে সাধারণ কোনো বিষয় নয় পিটার আঙ্কেল, এখানে বড় কোনো ব্যাপার আছে নিশ্চয়ই। মিস্টার পিটার প্রায় অনুনয় বিনিময়ের সাথে বলল। না, তুমি এই কেসটা হাতে নাও প্লিজ, তাহলে হয়তো আমি তাড়াতাড়ি লন্ডনে ফিরে যেতে পারবো। আর হ্যাঁ, তোমার পারিশ্রমিকের ব্যাপারটা, ওটা না হয় আমি পেড করে দিব। এবার এনা মুচকি হেসে বলল। আমি কখনো কোনো পারিশ্রমিকের জন্য কাজ করি না। আমার লক্ষ্য হচ্ছে আইনকে সহায়তা করা, দেশের মানুষকে সহায়তা করা। তাছাড়া এখন হাতে অন্য কোনো কেস নেই। এই কেসটা আমার কাছে বেশ রহস্যময় মনে হচ্ছে, সো এই কেসটা তো আমার নিতেই হবে। ইমদাদুল হক হাত নাড়িয়ে বলল। তাহলে তো বেশ হয়েই গেল। তাহলে এনা কাজে লেগে পড়ো, দরকার পড়লে আমি আর পিটার তোমাকে সাহায্য করব। এনা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। তা তো অবশ্যই। তো পিটার আঙ্কেল,
চলুন আপনার হোটেলের দিকে যাওয়া যাক। মিস্টার পিটার একটু অবাক হয়ে বলল, তা এখনই যাবে ঠিক করলে? সময়ের কাজ সময়ে করলেই ভালো, নয় কি পিটার আঙ্কেল? ইমদাদুল হক উঠে দাঁড়িয়ে বলল, তা আমাকে কি আসতে হবে? না, তোমাকে আসতে হবে না। তুমি একটা কাজ করো, তোমার ফোনটা সারাক্ষণ তুমি তোমার সাথে রেখো, যে কোনো মুহূর্তে তোমাকে প্রয়োজন পড়তে পারে। এনা আর মিস্টার পিটার অনেকক্ষণ গাড়ি চালিয়ে ডে নাইট হোটেলের সামনে এসে পৌঁছালো। এনা সাইনবোর্ডের দিকে তাকালো। ডিজাইন করে খুব সুন্দর করে ইংরেজিতে লেখা ডে নাইট হোটেল, 5 তলা বিশিষ্ট, বেশ মনোরম পরিবেশ। হোটেলের বাম পাশে সুইমিং পুল, সামনের দিকটায় পার্কিং প্লাসে কয়েকটা গাড়ি পার্ক করা আছে। ডান দিকটায় কয়েকটা নারিকেল গাছ আর বেশ কিছু ফুল গাছ আছে। পেছনের দিকটায় তেমন কিছু নেই, কিন্তু বেশ কিছু দূর ঘন জঙ্গল। বেশ জনপ্রিয় একটি হোটেল। হোটেলটায় আধুনিকের ছোঁয়া, পাশে প্রকৃতির একটা গভীর টান আছে। এনা পার্কিং প্লেসে গাড়ি পার্ক করে হোটেলের ভিতরে ঢুকলো। গ্রাউন্ড ফ্লোরে বাম দিকে পুরোটা জুড়িয়ে ক্যান্টিন, 2 তলা ভিআইপিদের থাকার ব্যবস্থা, 3 তলা 4 তলা এবং 5 তলার টুরিস্ট আর সাধারণ পাবলিক থাকে। এমনটাই বলো ম্যানেজার একটু থেমে বলো, দূর থেকে এখানে যারা যারা উঠেছিল তাদেরকে হোটেল টেয়াজে ট্রান্সফার করা হচ্ছে। আইনের লোক এসে দুপুরে 1টার মধ্যে হোটেল আইনতভাবে বন্ধ করে যাবে। কি যে অশুভ হলো, আমার চাকরিটা এবার গেল। এনা ম্যানেজারের দিকে তাকিয়ে বলো। আপনার মালিকের সাথে কি কারো কোনো শত্রুতা ছিল? ম্যানেজার প্রায় সঙ্গে সঙ্গে বলল, না না, এমনটা হওয়ার কথা না। মালিক তো গত কয়েক বছর ধরে ফ্যামিলি সহ আমেরিকায় থাকে। এখানের দেখাশোনা সব আমিই করি। এখানে মালিকের এক ছেলে থাকে, সে এসে মাঝে মাঝে খোঁজ খবর নেয়। মিস্টার পিটার ম্যানেজারের কথা থামিয়ে দিয়ে বলল, মাত্র আপনি বললেন আপনার মালিক ফ্যামিলি সহ আমেরিকায় থাকে, আবার এখন বলছেন ছেলে এখানে থাকে। বলি তার ছেলে কি ফ্যামিলির মধ্যেই পড়ে নাই? ম্যানেজার তোতলাতে বলল, না মানে মালিকের প্রথম স্ত্রী মারা যাবার পর মালিক আবার বিয়ে করে 1 বছর পরই সে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমেরিকা চলে যায়। ওই প্রথম স্ত্রী ছেলে এখানে রয়ে যায়। এনা গভীরভাবে কি যেন চিন্তা করলো, বলল, আপনি আপনার মালিকের ছেলের অ্যাড্রেসটা দিন। অ্যাড্রেসটা নিয়ে এনার মিস্টার পিটার হোটেল থেকে বেরিয়ে আসলো। মিস্টার পিটার ফিসফিস করে বলল, এ কি না, তুমি ম্যানেজারকে আর কিছু জিজ্ঞেস করলে না যে? এনা মুচকি হেসে বলল, পিটার আঙ্কেল, আপনি ভয় পাবেন না, আমি আমার কাজ সঠিকভাবে এগোচ্ছি। আমার শুধু এই হোটেলের মালিকের ব্যাপারেই জানা ছিল। মিস্টার পিটার বলল, আমার মাথায় কিছুই ঢুকছে না, তুমি কি করছো, কিভাবে সামনের দিকে এগোচ্ছ, কিছুই বুঝতেছি না। এনা গাড়ি চালাতে চালাতে বলল, পিটার আঙ্কেল, আপনি ব্যস্ত হবেন না, আপনি শুধু দেখে যান। তবে মিস্টার পিটার প্রায় সঙ্গে সঙ্গে বলল। তবে কি না? এনা গম্ভীর হয়ে সামনের দিকে তাকিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে বলল, কেসটাকে যতটা সহজ মনে করছিলাম ততটাই রহস্যময় লাগছে। এই কেসে আমাদের বিপদেও পড়তে হতে পারে পিটার আঙ্কেল। কথা শেষ করতে না করতেই দুপাশ থেকে দুটি কালো কার সাই সাই করে সামনে দিয়ে দ্রুত বজায় রেখে এনার গাড়িটা ব্লক করে চলতে লাগলো। পর মুহূর্তেই মুখোশ পরা দুটি বাইকার দুপাশ থেকে ইনার গাড়ি ঘিরে ধরল। কিছুক্ষণ পর দুজনেই দুটি ছেলেনছাল লাগানো রিভলভার বের করে একটা এনাকে আর অন্যটা মিস্টার পিটারকে তাক করলো। তা দেখে মিস্টার পিটার ভয়ে চেঁচামেচি শুরু করে দিল। এনা অতি দক্ষতার সাথে গাড়ি ড্রাইভ করে গাড়ির ঢালটা বাম পাশে চাপ দিল। বাম পাশের বাইক নিয়ে থপাস করে পড়ে গেল। এনা চিৎকার করে বলল, পিটার আঙ্কেল, তাড়াতাড়ি সামনে থাকা গাড়ি দুটোর নাম্বার নোট করুন। এই পরিস্থিতিতে পিটারের অবস্থা হালুয়া। পিটার কি করবে বুঝতে পারছে না। পিটারের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে নাম্বার নোট করার চিন্তা মাথায় আসতো না। এনার সত্যি অনেক সাহসী আর বুদ্ধিমতী। পিটার যতটা ভেবেছিল তার থেকেও বেশি। পিটার এনার এরকম রাগী আর গম্ভীর আদেশ অমান্য করার সাহস পেল না। প্রায় বাধ্য হয়ে কোনোমতে নাম্বার নোট করার কাজে লেগে যায়। এইদিকে ডান পাশের বাইকারটা সাইলেন্সার লাগানো রিভলভার থেকে এনাকে
তাক করে গুলি ছুড়ল। গাড়ির কাজ বুলেট প্রুফ হয় এনার শত্রুদের আক্রমণ থেকে কিছুক্ষণের জন্য বেঁচে গেল। মিস্টার পিটার ভয়ে কাঁপতে লাগলো, প্রায় আধমরা অবস্থা। এনার ধমকে এখন আর চেঁচামেচি করার সাহস পেল না মিস্টার পিটার। এনা গাড়ির গতি স্লো করে দিল। গাড়ির গতি স্লো হতেই ডান পাশের বাইকটা সামনে উঠে গেল। বাইক সামনে উঠতে এনা গাড়ির গতি আবারও বাড়িয়ে দিয়ে পিছন দিক থেকে বাইকটা ধাক্কা দিল। বাইকার লাফ দিয়ে রাস্তায় পড়ে গেল আর বাইক গিয়ে খাদে পড়ল। তিনি রাস্তার মোড়ে এসে সামনে গাড়ি দুটো দুদিকে চলে গেল। এনা গাড়ি থামালো। এরা গাড়ির ব্রেকের উপর ডান হাত দিয়ে থাপ্পড় দিয়ে বলল, শিট, একটুর জন্য ওদের সহায়তা করতে পারলাম না। মিস্টার পিটার মনে মনে ভাবতে লাগলো, বলে কি মেয়ে, একটুর জন্য মৃত্যুর মুখ থেকে বেঁচে এলাম সেটা বলতে পারলো না। পিটার আঙ্কেল, গাড়ির নাম্বার নোট করেছিলেন? এনার রাগান্বিত কথাটা কানে যেতে পিটার ভয় পেয়ে তুতলিয়াতে শুরু করলো। না মানে কোনো মতে একটা নোট করেছে। এনা পিটারের দিকে তাকিয়ে বলল, আপনি ভয় পাচ্ছেন কেন পিটার আঙ্কেল? মিস্টার পিটার নোট করে নাম্বারটা এনার দিকে এগিয়ে দিয়ে বলল, না মানে বাইকাররা যেরকম তোমাকে তাক গুলি ছুড়লো তাতে তো ভয় পাওয়ার কথা। এনা মুচকি হেসে বলল, ওরা আমার জন্য আসেনি পিটার আঙ্কেল, ওরা আপনার জন্য এসেছে। মিস্টার পিটার চমকে উঠে বলল, কি আমার জন্য? কিভাবে, কেমনে? না মানে আমার শত্রু আসলো কোথা থেকে? এনা পিটারের ঘাবড়ে যাওয়া দেখে হাসতে হাসতে বলল, ভয় নেই পিটার আঙ্কেল, ওরা আপনার হাতের সোনার আংটি আর গলার সোনার চেন দেখে আমাদের পিছু নিয়েছিল শুরু থেকে। হঠাৎ ফাঁকা রাস্তা পেয়ে ডাকাতি করার জন্য আক্রমণ করেছিল, কিন্তু ওরা বুঝতে পারেনি কার সাথে টক্কর নিতে যাচ্ছিল। মিস্টার পিটার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তো ভেবেই ভয় পাচ্ছিলাম। এনা গম্ভীর হয়ে চেহারায় রাগ আর চিন্তা একটা অদ্ভুত চাপ এনে বলল, আমি ওই বাইকারদের কথা ভাবছি না পিটার আঙ্কেল, ওদের তো ওদের প্রাপ্য মতো সায়স্তা করে আসছি। আমি ভাবছি। কি ভাবছেন না? এনা গাড়ি থেকে নামলে তিন মোড়া রাস্তার দিকে তাকিয়ে পায়চারি করতে করতে বলল, আমি ভাবছি ওই সামনের কালো গাড়ি দুটোর কথা। ওরা কারা? মিস্টার পিটার আশ্চর্য হয়ে বলল, কি বলো না, ওর ডাকাতির সাথে যুক্ত নয়? এনা গম্ভীর হয়ে মাথা দোলাতে দোলাতে বলল, না পিটার আঙ্কেল, ওদের সাথে এদের কোনো সম্পর্ক নেই। একভাবে বলতে পারেন এটা কোইন্সিডেন্ট। কালো গাড়ি দুটো আমাদের ফলো করতে বা আক্রমণ করতে এসেছিল, কিন্তু হঠাৎই ডাকাতের আক্রমণের ওরা আর আক্রমণ করার সুযোগ পেল না। তাহলে ওরা কারা আর কেনই বা আমাদের পিছনে ছিল? এনা তিন মুখের রাস্তাটা দেখতে দেখতে বলল, সেটাই তো ভাবছি পিটার আঙ্কেল, সেটাই তো ভাবছি। কোথাও যাবে নাকি? এখানে দাঁড়িয়ে থাকবে না? এনা গাড়ির দিকে এগোতে এগোতে বলল, চলুন যাওয়া যাক। মিস্টার পিটার গাড়ির দরজা খুলে গাড়ি উঠতে উঠতে বলল, এখন কোথায় যাচ্ছি আমরা? এরা মিস্টার পিটারের কথা সম্পূর্ণ আগ্রহ করে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। মিস্টার পিটার আর কোনো প্রশ্ন করার সাহসে পেল না। এরা গম্ভীর হয়ে একটা না কি যেন ভেবেই যাচ্ছে। হঠাৎ এনা মিস্টার পিটারকে প্রশ্ন করলো, আচ্ছা পিটার আঙ্কেল, আপনার কি মনে হয় ওরা কারা হতে পারে? মিস্টার পিটার একটু ভেবে মাথা চুলকাতে চুলকাতে বলল, হোটেলের মার্ডার যারা করছে মনে হয় তারাই হবে। এনা মুচকি হেসে বলল, না ওরা নয়। মিস্টার পিটার অবাক হয়ে বলল, ওরা নয় তাহলে কারা? আমার তো। মিস্টার পিটার কথা শেষ করতে পারলেন না, তার আগে এনা দ্রুততম কথা কানে এলো। আঙ্কেল, সিট বেল্ট লাগিয়ে শক্ত করে বসুন। এনা গাড়িটা অতি দূরত্ব বাম দিকে সরিয়ে নিল। গাড়িটা বাম দিকে সরাতেই গতি সম্পন্ন একটা ট্রাক এনাদের গাড়িটা যে জায়গায় ছিল ওই জায়গায় দিয়ে চলে গেল। আর কয়েক মুহূর্তে এনাদের গাড়িটা ওখানে থাকলে এতক্ষণে এনার গাড়িটা ট্রাকের নিচে থাকতো। এনা গাড়িটা এত দ্রুত সাইড করলো যে গাড়িটা বেগে গিয়ে স্লিপ কেটে যায়। রাস্তার পাশে থাকা একটা গাছের সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায়। এদিকে মিস্টার পিটার সিট বেল্ট না পরায় টাইল সামলাতে না পেরে সামনের সিট থেকে উল্টিয়ে পিছনের সিটে চলে গেল। এনা সেদিকে খেয়াল না করে তাড়াতাড়ি ওভার কোটের পকেট থেকে পিটারের দেওয়া সেই কালো গাড়ির নাম্বারটা বের করে এক নজর দেখে অস্পষ্টভাবে বলল, এবার আর তোদের রক্ষে নেই।
এনা গাড়ি পুনরায় স্টার্ট করে গাড়ি ঘুরিয়ে ট্রাকটা যেদিকে গেছে সেদিকে ফলো করলো। মিস্টার পিটার মুহূর্তের মধ্যে কি যেন হয়ে গেল, সেটা বোঝার চেষ্টা করতেছে। তার কাছে কেমন যেন একটা ঘরের মতো কেটে গেল। এনা কিছুক্ষণ পরে একটা ফ্যাক্টরিয়ার সামনে ওই ট্রাকটা দেখতে পেল। এনা একটু দূরে গাড়িটা থামিয়ে গাড়ির মধ্যে বসে ট্রাকটারের দিকে তাকিয়ে রইল। মিস্টার পিটারের চোখ ওই ট্রাকের নম্বর প্লেটের দিকে যেতে চমকে উঠে বলল, আরে এটা তো সেই কালো গাড়িটার নাম্বার, এর সাথে হুবহু মিলে যাচ্ছে। এনা মাথা দুলিয়ে বলল, এই জন্যই তো এটাকে ফলো করা। হয়তো কোনো যোগসূত্র থাকতে পারে, কিন্তু কোনো লাভ হলো না পিটার আঙ্কেল। কেন? এনা গাড়ি স্টার্ট করতে করতে বলল, পরে বলবো, এখন চলুন শাহরিয়ার আহমেদ সাহেবের বাসায় যাওয়া যাক। মিস্টার পিটার প্রশ্ন করলো। শাহরিয়ার আহমেদকে? এনা মুচকি হাসি দিয়ে বলল, গেলেই বুঝতে পারবেন। তোমাকে নিয়ে আর পারা গেল না, সব কথায় রহস্য রেখে দাও। এনা হাসতে হাসতে বলল, আচ্ছা পিটার আঙ্কেল, আপনি পটল কুমার থেকে পিটার হলেন কিভাবে? মিস্টার পিটার একগাল হেসে বলল, সে এক মজার কাহিনী, বলি শোনো। বেশ ছোটবেলাতে আমি এখান থেকে লন্ডনে চলে যাই। ওখানে আমার নাম নিয়ে পড়ি সমস্যায়। পটল কুমার কেউ উচ্চারণ করে না, বন্ধুরা আমাকে বেশিরভাগই পটো পটো করে ডাকে। তাদের মতে এটা বেশ কঠিন নাম, উচ্চারণ করতে সমস্যা হয়। তো ওখানকার স্কুলে ভর্তি হওয়ার সময় আমাকে নাম জিজ্ঞেস করতে আমি বললাম পটল কুমার। এটা বলতে তারা বলে উঠল, এটা কি কারো নাম হতে পারে তাদের ভাষায়। আমাদের সাথে এক আঙ্কেল ছিল, সে ছোটবেলা থেকে ওখানে থাকতো। তা সে বলল, পটল কুমার বাদ দিয়ে পিটার দিয়ে দিন। সেই তখন থেকে আমার নাম পিটার হয়ে গেল। এনা হাসতে লাগলো। মিস্টার পিটারও হাসতে লাগলো। হঠাৎ এনা গাড়িতে ব্রেক কষলো। মিস্টার পিটার একটা হুমড়ি খেল। এনাটা সিট বেল্ট খুলতে খুলতে বলল, পিটার আঙ্কেল, কতবার বললাম গাড়িতে উঠলে সিট বেল্ট লাগিয়ে দিবেন। চলুন এবার নেমে পড়ুন। মিস্টার পিটার গাড়ি থেকে নেমে বেশ চমকালো। একটা বাড়ি দেখতে পেলেন। এনা গেট পেরিয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকে গেলেন। মিস্টার পিটারও এনাকে অনুসরণ করলো। এনা কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর 30-35 বছরের এক ভদ্রলোক, সুন্দর চেহারা, পরনে পায়জামা পাঞ্জাবি, দরজা খুলে এনার দিকে তাকিয়ে আপাদমস্তক দেখে বলল, কাকে চাই? এনা শান্ত গলায় বলল, আপনি নিশ্চয়ই শাহরিয়ার সাহেব? জি হ্যাঁ, আমি শাহরিয়ার, কিন্তু আপনি কে? এনা ওভারকোটের পকেট থেকে একটা কার্ড বের করে ভদ্রলোকের হাতে দিয়ে বলল। আমি এনা। ভদ্রলোক কার্ড হাতে নিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পরে মুখে হাসি এনে বলল, আরে ডিটেকটিভ এনাজে, আসুন ভিতরে আসুন। আপনার নাম শুনেছি কিন্তু কখনো দেখি নাই। আসুন ভিতরে এসে বসুন। এনা আর পিটার ভিতরে ঢুকলো। ঘরের বাহিরটা যতটা সুন্দর ছিল, ভিতরটা আরো সুন্দর। দেয়ালে সুন্দর সুন্দর কয়েকটা পেন্টিং, বেশ দামিও বটে। আধুনিক আসবাবপত্র দিয়ে ঘরটা সাজানো। এরা সবাই গিয়ে বসলো। পিটারও গিয়ে ডান দিকটায় বসলো। শাহরিয়ার এনার দিকে তাকিয়ে বলল, তারপর বলুন মিস এনা, হঠাৎ কি জন্য আমার বাসায় আগমন? কোনো কারণ ছাড়া তো ডিটেকটিভ কারো বাসায় যায় না। এনা বেশ গম্ভীর হয়ে বলল, আপনাদের ডে নাইট হোটেলে যে 5-5টা খুন হয়েছে সেই ব্যাপারে কথা বলতে এসেছি। শাহরিয়ার চমকে উঠে বলল, কি ডে নাইট হোটেলে 5-5টা মার্ডার? আর ওটা আমাদের হোটেল মানে কি যাতা বলছেন? এনাকে কখনো চমকে উঠতে দেখা যায়নি। এবার তার ব্যতিক্রম হলো। এনা কপাল ভাঁজ করে পকেট থেকে হোটেলের ম্যানেজারের দেওয়া অ্যাড্রেসটা হাতে নিয়ে শাহরিয়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, দেখুন তো এটা আপনার বাসার অ্যাড্রেস কিনা। শাহরিয়ার আহমেদ সাহেব অ্যাড্রেসটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে বলল, হ্যাঁ, এটা তো আমার বাসারই অ্যাড্রেস। আপনার বাবা আমেরিকায় থাকে। আপনার বাবার দ্বিতীয় স্ত্রী নিয়ে। আপনার বাবার প্রথম স্ত্রী মানে আপনার মায়ের একমাত্র সন্তান আপনি। শাহরিয়ার আহমেদ বেশ অবাক হয়ে চোখ কপালে তুলে বলল, হ্যাঁ সব সত্যি, কিন্তু আপনি এই কথা জানেন কিভাবে? আমার স্ত্রীও আজ পর্যন্ত এই কথা জানে না, এমনকি এখানকার কেউ এই কথা জানে না, শুধু আমি ছাড়া। কিন্তু আপনি কি করে জানলেন? আপনাদের ডে নাইট হোটেলের ম্যানেজারই তো বলল। শাহরিয়ার আহমেদ এবার রেগে মেগে বললেন। কতবার আপনাদের বলবো যে ডে নাইট হোটেল আমাদের নয়? এনা গম্ভীর আর চিন্তিত হয়ে শাহরিয়ার আহমেদ সাহেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এনা কখনো এরকম গোলক ধাঁধার মধ্যে পড়েনি। এনার মনে হাজারো প্রশ্ন। কে মিথ্যে বলছে, শাহরিয়ার নাকি ম্যানেজার? ম্যানেজার যদি মিথ্যে বলে তাহলে পুরোপুরি মিথ্যে বলে নাই কেন? আর শাহরিয়ার যদি সত্যি বলে পুরোপুরি সত্যি বলেনি কেন? হোটেলের 5-5টা খুন কে বা কারা করলো, কেন করলো?
আর আমাদের আক্রমণ করারই বা চেষ্টা করলো কি? না, কিছু মিলছে না, সব এলোমেলো, কোনো ঘটনার সাথে কোনো ঘটনার মিল নেই। এনা হেডকোয়ার্টারের এজি চেয়ারে চোখ বন্ধ করে তুলতে তুলতে সব ভাবতে লাগলো। বিকেলে ক্লান্ত রোদ জানলা দিয়ে টেবিলের উপর রেখা টানলো। জানলা দিয়ে তাকাতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য চোখে মুগ্ধতা দিতে বাধ্য। এনার সেদিকে খেয়ালই নেই। এজি চেয়ারে বসে এক মনে ভেবেই যাচ্ছে। কলিং বেলের শব্দে এনার ঠ্যাং ভাঙ্গ হলো। এনা হেডকোয়ার্টার থেকে বেরিয়ে আসলো। দরজা খুলতে আদিব ঘরে ঢুকতে ঢুকতে চেঁচিয়ে বলতে লাগলো। আমি কলেজে ছিলাম, এর মধ্যে এত কিছু হয়ে গেল। এনা মুচকি হেসে বলল। আজ এত রেগে আছিস যে, কি হলো? আদিব মুখ ভার করে সোফায় বসতে বসতে বলল। তোমার সাথে অভিমান করে আছি, সেটাও বোঝো না? এনা হাসতে হাসতে আদিপের দিকে এগিয়ে গিয়ে ওর মাথার চুল নেড়ে দিতে দিতে বলল। আহারে আমার ছোট ভাইটা রে, কি হয়েছে বলতো? আদিপ একগাল হেসে দিয়ে বলল। আপু, তোমার সাথে অভিমান করেও থাকা যায় না। ঠিকই, কিভাবে যেন মন ভালো করে দাও। তোমার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে কেউই অভিমান করে বা রাগ করে থাকতে পারবে না। এনা আদিবের পাশে বসতে বসতে বলল। হয়েছে, আর পাম দিতে হবে না, এবার তো খুশির খবরটা বলে ফেল। আদিব আশ্চর্য হয়ে বলল। তুমি কি করে বুঝলে যে আমি একটা খুশির সংবাদ বলবো? এনা আদিবের দিকে তাকে মিষ্টি হাসি মুখে এনে বলল। তুই কলিং বেলে 3 বার চাপ দিয়েছিলি, কিন্তু নির্দিষ্ট মুহূর্ত পর পর। মানুষ যখন খুব খুশিতে থাকে তখন স্বভাবতই তার মনে এক আনন্দ শিহরণ বইছে। ওই আনন্দ মানুষের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গগুলো এক প্রকার তাল দেয়, আর আনন্দের শিহরণেই তুই তাল বাজিয়ে বাজিয়ে বেল চাপছিলি। সেক্ষেত্রে ধরে নেওয়া যায় তোর মনে কোনো আনন্দের সংবাদ এপাশ ওপাশ করছে। আদিপ এতক্ষণ হাঁ করে এনার কথাগুলো শুনছিল। এনার কথা শেষ হতেই মাথা দুলিয়ে দুলিয়ে বলতে লাগলো। বাহ এনা আপু, বাহ, তোমার জবাব নেই। মাঝে মাঝে মনে হয় তোমার কোনো অলৌকিকে ক্ষমতা আছে, কিন্তু পরক্ষণেই যখন ব্যাপারটা বুঝিয়ে বলো তখন মনে হয় এই সামান্য ব্যাপার, এটা কেন মাথায় আসলো না? এনা সোফার সামনে একটু হেলান দিয়ে ডান পাটা বাম পায়ের উপর দিয়ে বলল। তুই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এড়িয়ে যাস, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসই হতে পারে কোনো ক্লু, হতে পারে কোনো রহস্যের সমাধান। যাই হোক, এবার তোর ভিতরে জমিয়ে রাখা কথাগুলো বলে ফেল, নয়তো বেলুনের মতো ফেটে যেতে পারে। এনার এই কঠিন কথার মধ্যে রসাত্মক কথাটা মাথায় ঢুকলো না। সে তার মতো করেই মুখে মিষ্টি হাসি এনে বলল। তুমি জানো না আপু কি হয়েছে? তুমি তো পিটার আঙ্কেলকে আমাদের বাসা দিয়ে এসে তুমি তোমার বাসায় চলে এলে। ওদিকে আমি স্কুল থেকে এসেই পিটার আঙ্কেলকে দেখি আবার সাথে বসে চোখ বড় বড় করে হাত দুটো কেরাতির মতো হেলিয়ে দুলিয়ে তোমাদের সেই বিপদে পড়া ঘটনাগুলো বর্ণনা দিতে লাগলো। আমিও মাঝপথে জয়েন করলাম। সিট বেল্ট না লাগিয়ে পিটার আঙ্কেল গাড়ির সামনের সিট থেকে উল্টিয়ে পিছনের সিটে চলে আসছে। কিভাবে আসছে সেটাও সোফায় গোড়াগাড়ি দিয়ে দেখিয়ে দিল। হাসতে হাসতে তো আমার পড়ান শেষ। এনাও নিঃশব্দে সুন্দর করে হাসতে লাগলো। কর্ণমতে হাসি থামিয়ে আবিদ আবারও বলতে লাগলো। কেসটা সম্পর্কে পিটার আঙ্কেলের কাছে মোটামুটি সবই শুনেছি। শেষমেশ কার উপর সন্দেহ যাচ্ছে তোমার? এনা গম্ভীর হয়ে কি যেন ভাবলো। হঠাৎ এনা উঠে দাঁড়ালো। আবিদ, তুই এখানে বস, আমি ভিতর থেকে আসছি। এনা সোজা হেডকোয়ার্টারে ঢুকে গায়ে ওভারকোটটা জড়িয়ে নিল। ওভারকোটের পকেটে একটা ম্যাগনিফাইড গ্লাস ও একটা কম্পাস ঢুকিয়ে নিল। ড্রয়ার থেকে ডায়েরিটা বের করলো। ডায়েরির পাশে থাকা রিভলভারটার দিকে চোখ যেতে এনা মনে মনে ভাবতে লাগলো, আজ চান্দুরা একবার হাতের কাছে পইরো, মজা বসিয়ে দিব। হাতে ডায়েরিটা নিয়ে রিভলভারটা কোমরের বেল্টের সাথে এনা ওভারকোট দিয়ে ঢুকিয়ে নিল। হেডকোয়ার্টার থেকে বেরিয়ে আবিদকে বলল। চল আবিদ। কোথায়? সকালে ম্যানেজারের ঠিকানাটা নোট করে এনেছিলাম, চল ম্যানেজারের সাথে দেখা করে আসি। তাছাড়া একটু অন্য কাজও আছে।
এনা কথাটা বলে হাঁটা শুরু করলো। আবিদ আর কথা বলার সুযোগ বা সাহস পেল না। এনা এখন গোয়েন্দা মুডে। এনা যখন গোয়েন্দা মুডে থাকে তখন অন্যরকম হয়ে যায়, বেশ রহস্যময় হয়ে যায়। কলিং বেল চাপতেই 30-37 বছরের একটা ভদ্রমহিলা দরজা খুলল। কর্কশ গলায় বলল, আপনারা আবার কি? ততক্ষণায় 25-30 বছরের মধ্যে অন্য এক মহিলাও দরজায় উকি দিল। আমি ডিটেকটিভ এনা। এটা বলতেই ভদ্র মহিলা দুজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। আমি মিস্টার আফজাল হোসেনের সাথে দেখা করতে এসেছি। এনার কথা শেষ হতেই দ্বিতীয় ভদ্র মহিলা চেঁচাতে চেঁচাতে ভিতরে ঢুকলো। ওগো, দেখো দেখি কি হচ্ছে আমাদের সাথে। এনা ভদ্র মহিলার কাণ্ড দেখে বেশ অবাক হলো। কিছুক্ষণ পর এক ভদ্রলোক এসে কঠিন গলায় বলল, কি হয়েছে, কাকে চাই? এনা এবার বলল, মিস্টার আফজাল হোসেনের সাথে দেখা করতে চাই। সকালে তার সাথে কথা হয়েছে, সেই বাসার ঠিকানা দিয়েছে। ভদ্রলোক বেশ উঁচু গলায় খেকিয়ে বলল, থামুন, ফাজলামোর আর জায়গা পাচ্ছেন না? দেখে তো ভদ্র ফ্যামিলির মনে হচ্ছে। যে ব্যক্তিগত 7 দিন আগে মারা গেছে তাকে নিয়ে মজা করতে আপনাদের বিবেকে বাঁধল না? আবিদ যেন আকাশ থেকে পড়ল। এ কি বলছে লোকটা? ম্যানেজার যদি 7 দিন আগে মারা যায় তাহলে এনা আপু কার সাথে কথা বলল? আবিদ অসহায় দৃষ্টিতে এনার দিকে তাকালো। এনা রহস্যময় মুচকি হাসি দিয়ে বলল, চল যাই, এখানে কাজ শেষ। এনা গাড়ি চালিয়ে নিচ্ছে গন্তব্যস্থানে। আদিব বলল, আপু, বুঝলাম না ব্যাপারটা। এদিকে আশ্চর্য একটা বিষয় হয়ে গেল আর তুমি হাসছো। আমি যেটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আর হ্যাঁ, তোকে বাস স্টেশন নামিয়ে দিচ্ছি। তুই বাস ধরে সন্ধ্যা হওয়ার আগে বাসে চলে যা। আমি এইদিকে একটু ব্যাপারগুলো গুছিয়ে নিচ্ছি। শীঘ্রই হত্যাকারীদের খুঁজে বের করব। কাল সকাল 10টায় পিটার আঙ্কেলকে নিয়ে হোটেল তাজের সামনে আসবি। MM05, এটা মনে রাখিস। আদিপ আর কিছু বলার সুযোগ পেল না। গাড়ি বাস এসে গেছে। এনা আদিপকে ওখানে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে সোজা সদরে একটা শপিং মলের সামনে গাড়ি পার্ক করলো। গাড়ি থেকে নেমে শপিং মলে ঢুকলো। মলে সুন্দর সুন্দর পেন্টিং দেখা যাচ্ছে। এটা ভদ্র মহিলা এগিয়ে এসে বলল, ম্যামের কি কিছু প্রয়োজন? এনা মিষ্টি একটা গলায় বলল, আচ্ছা, আর্টিস্ট সঞ্জীবের কোনো লেটেস্ট পেইন্টিং আছে? ভদ্র মহিলা মিষ্টি হাসি দিতে দিতেই বলল, সরি ম্যাম, তার পেইন্ট তো এখানে পাবেন না, তার পেইন্ট তো ঢাকাতেই পাবেন। এনা অসহায়ের মতো করেই বলল, এখান থেকে কি কোনোভাবে ম্যানেজ করা যাবে? সরি ম্যাম, আর্টিস্ট সঞ্জীব এখন আর তেমন পেইন্ট করে না। মাসে একটা 12 জোর দুটো। একটু খোঁজ নিয়ে জানতে পারবেন কি এ মাসে তার কোনো পেইন্ট আসছে কিনা? ভদ্র মহিলা এনার মুখের দিকে তাকিয়ে কি যেন ভেবেই বলল, আচ্ছা ম্যাম, আপনি এখানেই বসুন, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। ভদ্র মহিলা উঠে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, সরি ম্যাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। এ মাসে তার একটাই পেইন্টিং আসছিল, তাও বিক্রি হয়ে গেছে। এই ধরুন 5-6 দিন আগে। এরা ভদ্র মহিলাকে ধন্যবাদ জানিয়ে চলে আসে মল থেকে। বের হয়ে হোটেলে তাজের উদ্দেশ্যে বের হলো। শুক্রবার, আজ আদিবের কলেজ অফ। আদিব একটু ঘুম থেকে দেরিতেই উঠলো। উঠেই এনা আপুর কথা মনে পড়লো। আজ তো তার পিটার আঙ্কেলকে নিয়ে সকালে হোটেল তাজে থাকার কথা ছিল। আদিব তাড়াতাড়ি উঠে পিটার আঙ্কেলের রুমের দিকে এগোলো। গিয়ে দেখে পিটার কোটটাই পরে পুরো রেডি। আদিবকে দেখা মাত্রই বলল, কি আবিদ, তোমাকে কতবার করে ডেকে পাঠালাম, কয়টা বাজে দেখেছো? 8:54, তাড়াতাড়ি তৈরি হয় নাও। আদিব মনে মনে বলল, বাহ, আঙ্কেলে দেখছি গোয়েন্দাগিরিতে বেশ ভালোই মজা পেয়েছে। ডে নাইট হোটেল থেকে হোটেল তাজ বেশি দূরে নয়। ডে নাইট হোটেলের সামনে দিয়ে হোটেল তাজে এসে পৌঁছালো পিটার আর আদিব। পিটারও যে ভালো ড্রাইভ করতে পারে তা আদিব জানলো আজ। বুঝতেই পারতো না আজ না আসলে। গাড়ি থেকে নেমে তারা হোটেল তাজের গেটের কাছে যেতেই একটা ভিক্ষুক পিটারের সামনে এসে খেক খেক গলায় বলল, 2 দিন ধরে কিছু খাইনি, কিছু দিয়ে যান। মিস্টার পিটার ভিক্ষুকের আপাতমস্ত দেখে যেতে লাগলো। একটা মেয়ে ভিক্ষুক, একেবারে ধূপ ধুয়ে বুড়ি, গায়ে একটা আল খাল্লার মতো জড়ানো, সাদা চুলগুলো ময়লা জমে জমে জট পেকে গেছে। কড়ার মধ্যে লাঠি ফর দিয়ে চলছে। মিস্টার পিটার খুব মায়া হলো। সে পকেট থেকে 100 টাকা বের করে ভিখারিনীর হাতে দিল। ভিখারিনী আত্মতুষ্ট হয়ে বলল,
আল্লাহ আপনার ভালো করুন। এনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সারা হোটেলে খোঁজ হলো, এনাকে কোথাও মিলল না। শেষমেশে বিরক্ত হয়ে পিটার আর আদিব হোটেল থেকে বেরিয়ে এলো। যেই না আদিব আর পিটার গেট দিয়ে বের হয়ে যাবে, অমনি সেই বুড়ো ভিখারিনীটা আদিবের হাত খক করে চেপে ধরে ফেললো। আদিব ভয় পেয়ে হাতটা জোরে টান দিয়ে সরাতে চেষ্টা করলো, বাট পারলো না। একটা বুড়ো ভিখারিনীর গায়ে যে এত জোর থাকতে পারে আদিব কল্পনা করতে পারছে না। আদিব চেঁচিয়ে বলল, এ কি করছেন, এ কি করছেন, হাত ছাড়ুন। ভিখারিনী শক্ত করে হাতটা ধরে ফেললো, কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, MM05। আদিব চমকে উঠলো। এবার আদিব শান্ত হলো। এটা যে কে তা আদিবের বোঝার বাকি রইল না। ভিখারিনী আবারও ফিসফিস করে বলল, গাড়িতে গিয়ে বস, আমি আসছি। আদিব গিয়ে গাড়িতে বসলো। কিছুক্ষণ পর ভিখারিনীর রূপে এনা এসে গাড়িতে ঢুকলো। একটা ভিখারিনীকে গাড়িতে উঠতে দেখে মিস্টার পিটাল তেলু বেগুনে জ্বলে উঠলো। চোখ বড় বড় করে ধমক দিতে চাপে, তখনই আবিদ বলল, এনা আর কেউ নয়, এটা আমাদের এনা আপু। মিস্টার পিটার এরকম কথা যেন মোটেও প্রস্তুত ছিল না। পিটার এতটাই অবাক হলো যে মুখ থেকে কথাই বের হচ্ছে না। এনা গাড়িতে ঢুকে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে মেকআপগুলো খুলতে খুলতে বলল, উফ, সারা রাত জেগে জেগে অবস্থা খুবই শোচনীয়। কাজও অনেকটা গুছিয়ে ফেলেছি, এখনো কিছু বাকি আছে অবশ্য। মিস্টার পিটার এবার উত্তেজনা হয়ে প্রশ্ন করলো, মার্ডার হয়েছে ডে নাইট হোটেলে, কিন্তু এখানে কি কাজ করলে তুমি এনা? এনা গাড়ির সিটে হেলান দিয়ে মুখে চিন্তার ছাপ এনে বলল, বলবো বলবো, সবই বলবো, কিন্তু এখন না। তবে একটা কথা বলে রাখি, সাংঘাতিক কিছু একটা হতে যাচ্ছে 2-1 দিনের মধ্যে। পিটার আঙ্কেল, এবার চলুন, খুব ক্লান্ত, রেস্ট নিতে হবে। গাড়ি এসে সোজা এনার বাসার সামনে থামলো। ওরা তিনজনেই এনার ফ্ল্যাটে ঢুকলো। পিটার এবং আবিদ সোফায় বসলো। পিটারের মনে হাজারো প্রশ্ন। এনা ফ্রেশ হয়ে এলে কি কি জিজ্ঞাসা করবে সেগুলো মনে মনে সাজাতে লাগলো। কিছুক্ষণ পর হালকা ফ্রেশ হয়ে এনা সোফায় এসে বসলো। ইতিমধ্যে আবিদ ফ্রিজ থেকে হালকা নাস্তা এনে এনার হাতে দিল। এনা আবিদের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। মিস্টার পিটার একটা বলতে যাবে, মুখ খুলল। তখনই আবিদ বলল, তো রাতে কি হলো আপু? এনা নাস্তা প্লেটটা সোফার এক পাশে রেখে বলল, সারা রাত এখানে বসেছিলাম, রাত 3টে থেকে 4টের দিকে। হঠাৎ কালো একটা কার এলো, কার থেকে হুডি পরা 2টো লোক বের হলো। দারোয়ান সজাগী ছিল। ওরা আসতেই গেট খুলে ওদের সালাম দিল। ওরা সোজা হোটেল তাজের মধ্যে ঢুকে গেল। বুড়ি ভিখারি সেজে ল্যাম্পপোস্টের কাছে বসেছিলাম, তাই কেউ ততটা গুরুত্ব দেয় নাই আমাকে। প্রায় 30 মিনিট পর হুডি পরা লোক 2টো আর তাদের সাথে আরও একটি লোক আসলো। লোকটাকে দেখে অবাক হলাম। লোকটা আর কেউ নয়, সেই ম্যানেজার। মিস্টার পিটার অবাক হয়ে বলল, ম্যানেজার? ম্যানেজার হোটেল তাজে কেন? ম্যানেজার নাকি মারা গেছে 7 দিন আগে? হ্যাঁ, এটা সত্যি যে ডে নাইট হোটেলের ম্যানেজার মারা গেছে, কিন্তু আমরা যার সাথে কথা বলছি সে নকল ম্যানেজার। প্রশ্ন হলো, নকল ম্যানেজারটা মূলত কে, আর কেনই বা আমাদের আসল ম্যানেজারের ঠিকানা তার ঠিকানা বলে চালিয়ে দিল? আপু, ওই হুডি পরা লোক দুটোর সাথে ওই নকল ম্যানেজার কেন এলো? এনা গম্ভীর হয়ে মুখে চিন্তার ছাপ এনে বলল, সেটা এখনো ক্লিয়ার নয়, কিন্তু ওরা নিশ্চয়ই কোনো সাংঘাতিক প্ল্যান করছে। সেটা বুঝলে কিভাবে? এনা বলল, ওদের কথা শুনছিলাম যখন নকল ম্যানেজার হুডি পরা লোক দুটিকে গাড়িতে এগিয়ে করে দিচ্ছিল, তখন ম্যানেজার বলেছিল 2 দিনের মধ্যেই কিন্তু কাজটা শেষ করতে হবে। বস তোমাদের উপর খুব রেগে আছে। হরি পরা একজন বলল, চর্বি বেড়ে গেছে, চর্বি কমান লাগবে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এনা সোফা থেকে উঠে বসতে বসতে বলল, আবিদ, একটু পরে বউ আসবে, ফ্রিজে যা আছে সেটা নামিয়ে দিস। আর আমি সারা রাত ঘুমাই নাই, 4 ঘন্টা ঘুমাবো, ঠিক 3টায় জাগিয়ে দিবি। এর আগে আবিদ কথা কেড়ে নিয়ে বলল, এর আগে যেন তোমাকে কোনো প্রকার ডিস্টার্ব না করি, তাই তো?
এনা আবিদের দিকে তাকিয়ে এক মুচকি হাসি দিয়ে রুমের দিকে চলে গেল। এরকম আরও অনেকবার হয়েছে, তাই আবিদ বেশ ভালোভাবে এনার কর্মকাণ্ড বুঝতে পারে। মিস্টার পিটার আবিদের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, কিরকম সাংঘাতিক কিছু হতে যাচ্ছে? আমি তো জানি না, মনে হয় এনা আপু কিছু একটা আন্দাজ করতে পেরেছে। এমন সময় কলিং বেলের শব্দ হলো। আবিদ উঠে গিয়ে দরজা খুলে দিল। 45-50 বছরের এক মহিলাকে দেখতে পেল। মহিলাটি কালো টাইপের, একটু মোটা টাজা, লম্বায় আবিদের থেকেও বেশি। অনেকটা লম্বা হয়, মোটা বোঝা যায় না, মোটামুটি পারফেক্ট বডি বলা যায়। সচরাচর এই ধরনের মহিলা কমই দেখা যায়। পরনে ময়লা কাপড়, চুলগুলো দেখা যাচ্ছে না, মাথায় কাপড় দেওয়া। বলে মহিলাটা গম্ভীর হয়ে বলল। এই না আপা বাড়িতেই আছে। আবিদ বিরক্ত হয়ে বলল, হ্যাঁ আছে, বাট আপনি কে? আফা আজ থেকে আমারে আইটি করলো রান্না করার জন্য। ও আচ্ছা, তাহলে আপনারই কথা বলেছে এনা আপু। মহিলা কোনো কথা বলল না। আবিদ আবারও বলল, বাট আপনাকে তো এ জায়গায় আগে কখনো দেখি নাই। আমি এখানে নতুন আসছি, এই কিছুদিন হলো। আসার পরেই এনা আফার সাথে পরিচয়, সেই কাজ দিল। মহিলা থেমে থেমে কথাগুলো বলল। আবিদ এবারে একটু নরম হয়ে বলল, আসুন, ভেতরে আসুন। আবিদ মহিলাকে রান্নার কাজ বুঝিয়ে দিয়ে পিটার আঙ্কেলের সাথে গল্প গুজব করতে থাকলো। এনাকে যথাসময় জাগিয়ে দেওয়া হলো। এনা ফ্রেশ হয়ে এসে হেডকোয়ার্টারে ঢুকলো। এনা ইজি চেয়ারে শুয়ে শুয়ে ওদের প্ল্যান কী হতে পারে তা নিয়ে ভাবতে লাগলো। না, সব গুলিয়ে যাচ্ছে। কখনো কোনো সমস্যার সমাধানের কোনো কিনারা না পেয়ে ওই সমস্যার শুরু থেকে আবার ভাবতে হয়, কেননা কোনো কুলু নিশ্চয় খুঁজে পাওয়া যাবে, এটা এনার ধারণা। এনা শুরু থেকে আবারও ভাবতে লাগলো। পিটার আঙ্কেলের হোটেলে 5 খুন, রাস্তায় গাড়ি ফলো করা, নকল ম্যানেজার মিথ্যে বলা। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই মিথ্যার মাঝে সত্যটা খুঁজে পাওয়া গেছে। নকল ম্যানেজার যে ঠিকানা দিয়েছে তার সব সত্যি। নকল ম্যানেজার কি তাহলে আগে থেকেই শাহরিয়ারকে চিনত? নকল ম্যানেজারের সাথে ওই হুডি পরা লোক দুটো কে? আর ওরা দুজনের মধ্যে কি কাজ শেষ করার কথা বলেছে? এই কেসের অনেকটা জড়িয়েই নকল ম্যানেজারের জড়িত, কিন্তু ওই নকল ম্যানেজারটা কি? এনা এজি চেয়ার থেকে উঠে গিয়ে টেবিলে রাখা ফোনটা হাতে নিয়ে ইন্সপেক্টর দুর্জয়কে কল দিল। হ্যালো ইন্সপেক্টর দুর্জয়, আপনি কি বাড়িতে আছেন? ওপাশ থেকে কি বলল তা শোনা গেল না। এনা কিছুক্ষণ পর বলল, আচ্ছা, আমি আসতেছি। এনা পিটার আঙ্কেল আর আদিপ আবার বেরিয়ে পড়ল। এনা গাড়ি চালিয়ে এসে সুন্দর একটি দোতলা বিশিষ্ট নীল রঙের বাড়ির সামনে থামলো। দোতলায় এসে কলিং বেল চাপতে ইন্সপেক্টর দুর্জয় এসে দরজা খুলে দিল। ফর্সার চেহারা, বেশ ইয়াং অ্যান্ড স্মার্ট, হাসি মাখা মুখ নিয়ে ইন্সপেক্টর দুর্জয় বলল, আরে ডিটেকটিভ এনা যে, ফোন করে এত তাড়াতাড়ি চলে এলে, কি জরুরি কোনো ব্যাপার নাকি এনা? এনা মুচকি হাসি দিয়ে বলল, কোনো কাজ ছাড়া তো পুলিশ আর ডিটেকটিভের যোগাযোগ হওয়ার কথা না, তাই না ইন্সপেক্টর দুর্জয়? ইন্সপেক্টর দুর্জয় মাথা দুলিয়ে হাসতে হাসতে বলল, হ্যাঁ তা তো বটেই, আসুন ভিতরে এসে বসুন। এনা আবিদ পিটার আঙ্কেলের ভিতরে ঢুকে ড্রয়িং রুমে ছুপায় এসে বসলো। ইন্সপেক্টর দুর্জয় বসতে বসতে বলল, তারপর বলুন কি জরুরি কথা? এনা গম্ভীর হয়ে বলল, ডেনেট হোটেলে 5 মার্ডারের ব্যাপারে কিছু তথ্য জানা ইন্সপেক্টর ছিল। দুর্জয় একটু ভারী কণ্ঠে বলল, সেটা তো সপ্তাহখানেক আগে কোর্টের নির্দেশ অনুযায়ী বন্ধ করা হয়েছে। ধারাবাহিক এই মার্ডারের ব্যাপারে পুলিশ কোনো কুল কিনারা খুঁজে পায়নি এখনো, তবে তদন্ত করা হচ্ছে, কিন্তু আমার মনে হয় না তদন্তের কোনো কিনারা হবে। ইন্সপেক্টর দুর্জয় একটু থেমে পড়ল। তা আপনি কি এই কেসটা হাতে নিয়েছেন মিস এনা? এনা ইন্সপেক্টর দুর্জয়ের প্রশ্নে গুরুত্ব না দিয়ে বলল, হোটেলের মালিক কে বলতে পারেন? কোনো এক বাংলাদেশি আমেরিকান থেকে তার ম্যানেজারের সহায়তা নিয়ে এই হোটেলে চালাচ্ছে। এনা সাথে সাথে আবার প্রশ্ন করলো। আপনি কি ম্যানেজারকে চেনেন? ইন্সপেক্টর দুর্জয় মাথা দুলিয়ে হেবোধক ভঙ্গি করে বলল, হ্যাঁ চিনতাম, কিন্তু গত সপ্তাহে আগে তিনি পরপারে চলে গেছেন। এনা গম্ভীর হয়ে কিছুক্ষণ কি যেন ভাবলো, মাথা দোলাতে দোলাতে বলল, বুঝলাম। কি বুঝলে না? এনা পিটারের প্রশ্নকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ইন্সপেক্টর দুর্জয়ের দিকে তাকিয়ে বসা থেকে উঠতে উঠতে বলল, এবার চলো ইন্সপেক্টর দুর্জয়, তবে একটা কথা বলে রাখি, 2 দিনের ভেতর সাংঘাতিক কিছু হতে যাচ্ছে, আপনাকে অবশ্যই প্রয়োজন পড়বে।
ইন্সপেক্টর দুর্জয় কিছু বলার সুযোগ পেল না। এনা উঠে চলে আসলো। পিছন পিছন আবিদ এবং পিটারও চলে আসলো। আবিদ বলল, আচ্ছা এনা আপু, ডে নাইট হোটেলে যদি নতুন ম্যানেজার যুক্ত না হয়ে থাকে তাহলে ওই নকল ম্যানেজার কে, যে ওই দিন হোটেলের নতুন ম্যানেজার থাকার অভিনয় করেছিল? এতক্ষণ পিটার প্রশ্ন করার জন্য আকুল হয়েছিল। সুযোগ পেয়ে পিটার প্রশ্ন শুরু করলো। ওই নকল ম্যানেজার কোনো শাড়ির ঠিকানা দিল? পিটারের প্রশ্নের উত্তরে আবিদ বলল, আমার মনে হয় নকল ম্যানেজার আর শাহরিয়ারের মধ্যে কোনো সম্পর্ক আছে। এনা আবিদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক বলেছিস। আমি এটাই সন্দেহ করেছিলাম। ইন্সপেক্টর দুর্জয়ের তথ্য শুনে ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে ডে নাইট হোটেলে শাহরিয়ারদের? এনা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহলে শাহরিয়ার কেন মিথ্যা বললো? এনা নিশ্চিন্ত মনে বলল, সেটাই তো ভাবতেছি পিটার আঙ্কেল। এনা এবং পিটার রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলছিল। আবিদ একটু পেছনে পড়ে গেল। হঠাৎ এক ভদ্র মহিলার সাথে আবিদের ধাক্কা লাগলো। ভদ্রলোকের বগলে রাখা কাগজপত্র পড়ে গেল। ভদ্রলোক ইতস্তত হয় তাড়াতাড়ি কাগজগুলো তুলে নিয়ে হন হন করে হেঁটে চলে গেল। আবিদ লক্ষ্য করলো ভদ্রলোকের যে জায়গায় কাগজগুলো পড়েছিল সেখানে একটা কাগজ বের হয়ে রয়ে গেছে। আবিদ ভাবলো হয়তো তাড়াহুড়োতে কাগজগুলো ফুলে পড়ে রয়েছে। আবিদ নিচু হয়ে কাগজটা হাতে তুলে নিল। এটা তো একটা চিঠির খাম। আবিদ চিঠির খামটা হাতে নিয়ে চমকে উঠল। অফিসের কালো ছায়া তার মুখে ফুটে উঠল। আবিদ আর সহ্য না করে চিৎকার করে বলে উঠল, এনা আপু। এনা থমকে দাঁড়ালো, পিছন ফিরে বলল, কি হয়েছে আবিদ? আবিদ চিঠির খামটা এনার দিকে এগিয়ে দিল। কোনো মতো সংক্ষেপে ঘটনাটা খুলে বলল। এনা খামটা হাতে নিয়ে দেখলো খামের উপর এনা লেখা। এনার গম্ভীর হয়ে খামটা খুলে একটা চিঠি বের করলো। চিঠিতে লেখা, সাবধান সাবধান, বেশি গোয়েন্দাগিরি করা ভালো না। যখন কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে আসবে তখন সাপের দংশনে মারা যাবে। এনা কয়েক মুহূর্ত চিঠিটার দিকে তাকিয়ে রইল। চিঠিটার হাতে লেখা, খুব সুন্দর হাতের লেখা। না, মানতে হবে চিঠির কাগজটা মোটা আর লেখাটা সাধারণ পেন দিয়ে নয়, বরং জেল পেন দিয়ে লেখা হয়েছে। দেখলেই বোঝা যায়। এবার এনা চিঠিটা উল্টিয়ে দেখতে লাগলো। হঠাৎ এনার চোখ একটা জায়গায় আটকে গেল। উত্তেজিত হয়ে এনা ওভারকোটের পকেট থেকে ম্যাগনিফাই গ্লাস বের করে চিঠির উপর প্রান্ত ম্যাগনিফাই গ্লাস দিয়ে চোখ বুলালো। এক প্রকার হলদে টাইপ কি রকম যেন আবার দেখা যাচ্ছে। এনার চোখ মুখ উত্তেজনায় ভরে উঠলো। এনা কি যেন ভেবেই যাচ্ছে। হঠাৎ এনার মুখে হাসি ফুটে উঠলো। মিস্টার পিটার অবাক হয়ে এনার দিকে তাকিয়ে রইল। যতটা না অবাক হলো কি স্বরূপ চিঠিটা পেয়ে, তার থেকে বেশি অবাক হলো এই পরিস্থিতিতে এনার মুখে হাসি দেখে। কিন্তু আবিদ বুঝতে পারলো এনার মুখের হাসিটার কথা। যখন রহস্যের হোটেলের আলোয় আসা দেখতে পায় তখনই এনা সম্পূর্ণ বিপদের মাঝে মুখে হাসি ফুটিয়ে আনে। এনার মুখে হাসি ঝলক এনে বলল, বুঝলি আবিদ, বেশি বুদ্ধিমান লোকই ছোট ছোট বিষয় নিয়ে পাকামো করতে গিয়ে ফেঁসে যায়। শিকারীর মুখের সামনে দিক নির্দেশনা দিয়ে যখন শিকার পালানোর চেষ্টা করে তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় বুঝতেই তো পারছিস। মিস্টার পিটার নিরাশ হয়ে মুখটা ফ্যাকাশে করে বলল, কোন বুদ্ধিমান লোক? কিসের শিকারে? কিছুই তো মাথায় ঢুকছে না। তুমি কি কোনো কিছু আন্দাজ করতে পেরেছো নাকি এনা? এনা মুচকি হেসে বলল, শুধু আন্দাজ নয় পিটার আঙ্কেল, 90% শিওর বলতে পারেন, 10% কনফিউশনে আছি। তবে কি জানেন, 1% কনফিউশনেও কেসের অনেক মোড় ঘুরে যেতে পারে। তাই আগে 10% কনফিউশন খুঁজে বের করতে হবে। চলুন যাওয়া যাক। এবার কোথায় যাব এনা আপু? এনা আবিরের দিকে তাকিয়ে বলল, হোটেল তাজ। হোটেল তাজের সামনে গাড়ি এসে থামলো। এনা বলল, আপনারা গাড়িতেই বসুন, আমি 20 মিনিটের মধ্যে আসছি। এনা আর কিছু বলল না, আর কিছু শোনার জন্য অপেক্ষা করলো না। গাড়ি থেকে নেমে হন হন করে গেট দিয়ে হোটেলের মধ্যে ঢুকে গেল। যাওয়ার সময় দরজার দিকে এক নজর তাকালো, তারপর আবার হাঁটতে লাগলো। সোজা গিয়ে রিসেপশনের সামনে এসে দাঁড়ালো। একটা ফর্মাল ড্রেস পরা ছেলে এগিয়ে এসে বলল, ওয়েলকাম, ক্যান ইউ হেল্প মি ম্যাম? এনা মুখে এক চিলতে হাসি এনে বলল, শিওর, আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজার। হোয়াট ডিড ইউ সে? টু দ্য ম্যানেজার্স রুম। একবার আপাতমস্ত দেখে ভদ্রতার সাথেই বলল,
Please come with me. এনা ছেলেটার পিছু পিছু হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর একটা রুমের কাছাকাছি এসে ছেলেটা বলল, এই বলে ছেলেটা রুমের ভিতরে ঢুকে গেল। কিছু মুহূর্তে পর ফিরে এসে বলল, এনা রুমের মধ্যে ঢুকে গেল। দেখলো প্রায় আধবুড়ো বয়সের একটা লোক তার ডেস্কে বসে বসে কি যেন লেখালেখি করেন। চোখে মোটা ফ্রেমের চশমা। এনা ডেস্কের কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি। লোকটা চশমার ফাঁক দিয়ে কোনো মতে চোখটা টান টান করে চেয়ে বলল, আমার কাছে কি কোনো দরকার ছিল? দরজা তো আছে বটে, তার আগে বলুন আমি কি বুঝতে পারি? ভদ্রলোক লজ্জিত হয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই, বসুন বসুন। এনা বসতে বসতে বলল, আমি নওশিন, এসএটিভির নিউজ রিপোর্টার। আপনাদের হোটেল সম্পর্কে একটা আর্টিকেল লিখতে চাই। যেভাবে আপনারা ডে নাইট হোটেলের বিপদের দিনে তাদের পাশে দাঁড়িয়েছেন তা সত্যি প্রশংসার দাবিদার। তা আর্টিকেল লেখার জন্য আপনার কাছ থেকে কিছু তথ্য জানার ছিল। ম্যানেজার ভদ্রলোক খুশি হয়ে বলল, ও আচ্ছা, একটা কথা, তো কি কি জানতে চান বলুন। এনা এই সুযোগের অপেক্ষায় ছিল। এনা প্রশ্ন শুরু করে দিল, আপনাদের হোটেলের সার্ভিস কীরকম? আলহামদুলিল্লাহ, সব কিছু ভালোই। আপনাদের হোটেল হঠাৎ করেই পপুলার হয়ে গেল। এখন ডে নাইট হোটেল বন্ধ থাকার এখানেই আসে সবাই, রাইট? জি তা বটে। আপনাদের হোটেলের মালিকের নাম কি? রাকিন আহমেদ। ম্যানেজার ভদ্রলোক কি একটা চিন্তা করতে করতে এনার দিকে গম্ভীরভাবে তাকিয়ে আবারও বলল, আসলে আমাদের হোটেলের মালিক দুজন, একজন রাকিন আহমেদ, অন্যজন ধনঞ্জয় চৌধুরী। কিন্তু প্রায় রেগুলার রাকিন আহমেদও এখানকার দেখাশোনা করেন, আর অন্যজন কয়েক মাস পর পর আসেন। এনা উত্তেজিত হয়ে বলল, এই ধনঞ্জয় চৌধুরী কোথায় থাকেন? আমি যতদূর জানি তিনি ঢাকায় থাকেন। আসলে ওর পরিচয় কেউ জানে না। আমি নিজেই এই কিছুদিন হলো কি এই কাজের জন্য জানতে পারলাম। আমার ধারণাতে তিনি এখানে আসেন। ওই যে আমার পাশে তালাবদ্ধ রুমটা দেখলেন, তিনি এসে রাকিন আহমেদের সাথে কয়েক ঘন্টা মিটিং করে চলে যান। এই তো আজ রাতের দিকে তিনি আসবেন। এনা গভীর মনোযোগ দিয়ে ম্যানেজারের কথাগুলো শুনতে লাগলো আর কি যেন ভাবতে লাগলেন। কিছু মুহূর্তে চুপ থেকেই বলল, আপনি নিশ্চয়ই তাকে দেখেননি কখনো? ম্যানেজার এবার গলার স্বরটা নিচু করে বলল, না, তাকে কখনো দেখিনি, কারণ সে কখন আসে কখন যায় বলতে পারি না। শুধু সে আসার আগে তার রুম গুছিয়ে রাখতে হয়, এই আর কি। ম্যানেজার ভদ্রলোক একটু থেমে এনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে আবারও বলতে লাগলো, তোমাকে দেখে আমার মেয়ের মতন মনে হলো। আর একটা বিশ্বাসযোগ্য মুখও খুঁজে পেলাম তোমার চেহারায়, তাই তোমাকে এসব গোপনীয় কথা বললাম। তুমি নিশ্চয় আর্টিকেলে এমন কিছু লিখবে না। এনা সুযোগের সৎ ব্যবহার করলো, যদি মেয়ের মতোই হয়ে থাকি তাহলে একটা আবদার তো নিশ্চয়ই করতে পারি। যে রুমটায় আপনার মালিকদের মিটিং হয় সেই রুমটা একবার আমি দেখতে চাই। আশা করি এতে আপনি যা মনে মনে চাইছেন এটা সফল হবে। ভদ্রলোক এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো, হাঁটতে হাঁটতে বলল, এসো আমার সাথে। এনা ম্যানেজারের ভদ্রলোকের পিছু পিছু হাঁটতে লাগলো। এই রুম থেকে বেরিয়ে পাশের রুমে গিয়ে তালা খুলে ভিতরে ঢুকলো। এনা ঢুকলো। বেশ সাজানো গোছানো রুমটা। একটা বেড, একটা টেবিল আর কিছু দামি আসবাবপত্র দিয়ে রুমটা সাজানো। দেখেই বোঝা যায় স্পেশাল রুম। দেয়ালে একটা পেন্টিং ছিল, খুব সুন্দর। এনা সেদিকে তাকে রহস্য এক মুচকি হাসি দিল। মিস্টার পিটার হাতে একটা জুসের বোতল নিয়ে পাইপ দিয়ে খাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। আবিদ পাশে কিছু না করে চুপচাপ বসে আছে। নীরবতা পিটারের একেবারে সহ্য হয় না। পিটার আবিদের দিকে তাকিয়ে বলল, আবিদ তোমার কি ভয় করছে? আবিদ অন্যদিকে তাকিয়ে বলল, না আঙ্কেল, একদমই না। তোমার কি মনে হয় আমি শীঘ্রই লন্ডনে ফিরে যেতে পারবো? আমার মনে হয় শীঘ্রই ফিরে যেতে পারবেন। এনা আপুর কথাবার্তায় মনে হলো কেসটা তিনি অনেকটাই কুটিয়ে নিয়েছেন। তাই জানে হয়। তা এনা এখনো আসছে না কেন? 20 মিনিট তো ওভার হয়ে গেল। পিটার কথা শেষ হতে না হতে আবিদ বলল, ওই যে এনা আপু আসতেছে। এনা এসে গাড়ির দরজা খুলে গাড়িতে বসতে আবিদ প্রশ্ন করলো, ভেতরে কি হলো আপু? এনা আবিদের প্রশ্ন ভ্রুক্ষেপ না করে মিস্টার পিটারের দিকে তাকিয়ে বলল, পিটার আঙ্কেল, আজ রাতে আপনাকে এই হোটেলে থাকতে হবে। আমি সব ব্যবস্থা করে এসেছি। রুম নাম্বার 207। এই নিন চাবি। মিস্টার পিটার হাঁ করে তাকিয়ে রইল। এনা আবারও বলল, চাবিটা ধরুন। মিস্টার পিটার তোতলাতে তোতলাতে বলল, না মানে আমি কেন, কিভাবে? সব প্রশ্নের উত্তর পরে বলবো।
যা করতে বলছি তা করুন। সন্ধ্যা হয়ে এলো, তাড়াতাড়ি যান, ওখানে সব ব্যবস্থা করে আসছি। আর হ্যাঁ, রুমে ঢুকেই আমাকে ইমোতে কল দিবেন। কি কি করতে হবে আমি সব কিছু বুঝিয়ে দেব। অগত্যা মিস্টার পিটার আর কিছু বলতে পারল না, চাবি দিয়ে হোটেল দিকে রওনা দিল। এনা গাড়ি ড্রাইভ করে হোটেল থেকে সামান্য দূরে গিয়ে গাড়িটাকে আড়াল করে পার্ক করে গাড়ির মধ্যে বসে অপেক্ষা করতে লাগলেন। এনা স্পষ্টভাবে বলল, গভীর জলের মাছ। মিস্টার পিটার একটা রুমের সামনে এসে দাঁড়ালো। রুমের দরজার উপরে দিকে দেয়ালে লেখা 207। মনে মনে বলল, হ্যাঁ এটাই। চাবি দিয়ে রুম খুলে ভেতরে ঢুকলো। বেশ পরিপাটি রুম, সাজানো গোছানো আছে। এনার কথা মনে পড়ে গেল। এনা বলেছিল রুমে ঢুকেই তাকে কল দিতে। পিটার পকেট থেকে ফোন বের করে ডাটা অন করে এনাকে কল দিল। এবার রিং হতেই এনা ফোন রিসিভ করলো। হ্যালো এনা, আমি রুমে এসে গেছি। এখন বলো কি করতে হবে। প্রথমে আপনি দরজার কাছে যান, দরজাটা ভালো করে আটকে নিন। হ্যাঁ নিলাম। এবার টেবিলের উপর দেখুন, একটা ল্যাপটপ আছে, পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এটা দিয়ে কি করব? ওপেন করুন। ওপেন হয়ে গেল। এবার ডেস্কটপে আইপি ক্যাম নামের একটা আইকন আছে, ওখানে ক্লিক করুন। করলাম, কিন্তু এখানে তো ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, ইউজার নেমে লিখুন শরীফুল আহমেদ এবং পাসওয়ার্ড লিখে নেন 80808899। তারপর লগ ইন করুন। করলাম। ওয়েব ক্যামেরার মতো আসছে, কিন্তু কোনো ফুটেজ আসছে না। আসবে। ওয়াইফাই অন করুন। এবার PQ25B61 7A D86914C D4681 এই নামের ওয়াইফাই কানেক্ট করুন। তারপর দেখুন কি আসছে। একটা ফুটেজ আসছে, দেখে মনে হচ্ছে কোনো রুমের ফুটেজ। এটা রুমে কোনো লোকজন নেই, একটা টেবিল এবং একটা বেডের কিছু অংশ দেখা যাচ্ছে। কিন্তু এটা কোন জায়গার ফুটেজ না? আপনার বাম পাশের 206 নম্বর রুমের ফুটেজ। পিটার যেন আকাশ থেকে পড়ল। কি? কিন্তু কেন? রাত 9টার পর এই কেসের মেইন সাসপেক্ট আসবে, তার জন্য ওই রুমে স্পাই ক্যামেরা লাগানো হয়েছে। আর হ্যাঁ, বলে রাখি, 9টার পর আপনার কথা বলা একেবারে বন্ধ করতে হবে। আর কেউ যদি দরজায় নক করে একেবারেই খুলবেন না, কোনো শব্দ পর্যন্ত করবেন না। একটা অসাবধানতার জন্য প্ল্যান বিফলে যেতে পারে। মিস্টার পিটার কাঁপা কাঁপা গলায় বলল, কি সব বলতেছো? এখন তো আমার ভয় করতেছে। ভয়ের কিছু নেই। আপনার কাজ হচ্ছে শুধু ভিডিও কলে আমাকে ল্যাপটপের ফুটেজটা দেখানো। ও হ্যাঁ, আর একটা কাজ করুন, আইপি ক্যামের সেটিংসে গিয়ে রেকর্ডিং অপশন অন করে দিন। প্রুফের তো দরকার আছে। আদিপ আর এনা বসে আছে গাড়ির মধ্যে। এতক্ষণ আদিপ কিছু আজ করতে পেরেছে, কিন্তু আদিপের মধ্যে এই মুহূর্তে একটা প্রশ্ন খসখস করছে। আচ্ছা আপু, ল্যাপটপ দিয়ে তুমি এখান থেকে কানেক্ট দিলেই তো পারতে। পিটার আঙ্কেলকে পাঠানোর কি প্রয়োজন ছিল? এনা আদিপের দিকে তাকিয়ে বলল, না, এখান থেকে কানেক্ট পেত না, কারণ স্পাই ডিভাইসটা একটা নির্দিষ্ট পরিসরে কানেক্ট দেওয়ার ক্ষমতা রাখে। তাই তো মিস্টার পিটার আঙ্কেলকে যে রুমে ক্যামেরা রাখা আছে তার পাশের রুমের ব্যবস্থা করে আসলাম। তো কিভাবে এসব কিছু ম্যানেজ করলে? এই সবই এই হোটেলের ম্যানেজার শরীফুল আহমেদের জন্য হয়েছে। খুব ভালো একজন লোক, অনেক দিন ধরেই তারও সন্দেহ হচ্ছে কিছু একটা এই হোটেলে ঘটছে। তার সাহায্যে ব্যবস্থাটা করেছি। হঠাৎ এনার কথায় থামিয়ে গভীরভাবে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। 206 নাম্বার রুমে 3টি লোক প্রবেশ করলো। একজনের চেহারা দেখা যাচ্ছে, অন্য দুজনের চেহারা দেখা যাচ্ছে না, কারণ তারা অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমজনকে দেখে আদিপ উত্তেজিত হয়ে বলল, আরে এ যে সেই নকল ম্যানেজার। এনা টাই পরা ওই লোক দুটার চেহারা দেখার জন্য অস্থির হয়ে আছে। ফোনের স্ক্রিনে ভালোভাবে বোঝা যাচ্ছে না। এনা এক মুহূর্তে কি যেন ভাবলো। মিস্টার পিটারকে বলল, পিটার আঙ্কেল, দরজা থেমে থেমে 4টা টোকা পড়লে দরজা খুলে দিবেন। এই বলে ডাটা অফ করে ফোনটা ওভারকোটের পকেটে ঢুকাতে ঢুকাতে আদিপকে বলল, এদিকে বসে থেকে কিছু হবে না, ওখানে যেতে হবে। এনা গাড়ি থেকে নেমে এক প্রকার দৌড়ে দৌড়ে হোটেলের দিকে যেতে লাগলো।
হঠাৎ দরজায় টোকা পড়তে পিটার ভয়ে গলা শুকিয়ে গেল, কিন্তু পরক্ষণেই পরপর থেমে থেমে 4টা টোকা পড়তে পিটার স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দরজা খুলে দিল। দরজা খুলতে এনা আর আদিপ রুমে ঢুকলো। এনাকে দেখে মিস্টার পেটার কি যেন বলতে চাচ্ছিল, কিন্তু এনা মুখে আঙ্গুল দিয়ে ইশারা করে চুপ থাকার জন্য নির্দেশ দিল। এনা টেবিলে রাখা হেডফোনটা কানে দিয়ে ল্যাপটপের সামনে বসলো। ইতিমধ্যে নকল ম্যানেজার চেয়ারে বসলো আর ওই দুজন খাটের উপর বসলো। খুব আরাম করে বসে বিয়ার পার্টি দিচ্ছে। এবার সবার চেহারা নজরে আসলো। আদিপ ফিসফিস করে বলল, এনা আপু, ওই লোকটাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখছি। কোথায় যেন? আবিদ কিছুক্ষণ ভেবে বলল, ও হ্যাঁ, ওটা আর্টিস্ট সজীবের মতো লাগছে, কিন্তু তিনি এখানে কেন? এনা কিছু বলতো না, একটা মুচকি হাসি দিয়ে আদিপের দিকে তাকালো। আসলে মেন সাসপেন্স সে ছিল সেটা আদিপের বুঝতে বাকি রইল না, কিন্তু অনেক প্রশ্ন মাথা নাড়াচাড়া করছে। এনা আপু কিভাবে, কি জন্য আর্টিস্ট সজীবকে সন্দেহ করলো, কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছে না। অথচ পুরো কেসটার আদিপ এনার সাথেই ছিল। এনা মুঠোফোনটা হাতে নিয়ে কি যেন করলো, তারপর আবার ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দিয়ে ওদের দেখছে আর ওদের কথোপকথন শুনছে। নকল ম্যানেজার হাসতে হাসতে বলল, এবার তো আপনাদের হোটেলে কোনায় কোনায় ভর্তি। এবার একটু আমার কমিশনটা যদি বাড়িয়ে দিতেন খুব খুশি হতাম। আর্টিস্ট সজীব কোনো কথা বলল না। পাশ থেকে অন্য একটা লোক বলে উঠল, হ্যাঁ দিব, কিন্তু তোমাকে যে বললাম ওই ডিটেকটিভ হ্যাঁ দিব, কিন্তু তোমাকে যে বললাম ওই ডিটেকটিভ মেয়েটার উপর নজর রাখতে, সেটা কি দেখেছো? কয়েকদিন ধরে দেখছি ডে নাইট হোটেলের ঘটনাটা নিয়ে মাথা কাটাকাটি করছে। নকল ম্যানেজার তাচ্ছিল্যের সাথে বলল, আরে ধুরু, ওরা তো ছোটোখাটো ব্যাপার, ওর কি সাধ্যি আছে আমার মতো এরকম মানুষ খুঁজে পাবে? সেদিন ভুল ঠিকানা দিয়ে নাকানি চোবানি খাইয়েছি, বেচারি সেই ঘর থেকে মনে হয় উঠতে পারেনি। তাছাড়া আজ চিঠি দিয়ে থ্রেড দিলাম, মনে হয় না আর লাগবে আমাদের পিছনে। এতক্ষণ সজীব নীরব ছিল। নীরবতা ভেঙে নকল ম্যানেজারের কথায় প্রতি উত্তরে বলল, কোনো কিছুতে তাচ্ছিল্য করতে নেই, যাই হোক ভালোভাবে নজর রাখো। জি রাখবো। আর্টিস্ট সজীব আবারও বলল, ডে নাইট হোটেলের ব্যাপারটা তো মিটে গেছে, এবার মূল কথায় আসা যাক। কানা আফজালের সাথে ডিলটা হয়ে গেছে, কি খবর তার? অপরিচিত লোকটি বলল, এক ধোঁকা দিবে বলেছে, এক বক্স পাউডারের জন্য। অনেকক্ষণ নীরবতার পর অপরিচিত লোকটির কাঁধে হাত দিয়ে সজীব বলল, কালকে আমাকে যেতে হবে। রাকিন, তুমি জসিমকে নিয়ে এদিকটা সামলাও। নকল ম্যানেজার বলল, আপনি সাবধানে থাকবেন, আর আপনি তো রাকিন বসের সাথে সবসময় আছি। হঠাৎ রাকিনের চোখ এক জায়গায় আটকে গেল। ওটা কি ছোট ডিজিটাল ঘড়ি? কিন্তু আগে তো কখনো এটা এখানে দেখিনি। সজীব রাকিনকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়া। সজীব ঘড়িটার কাছে গিয়ে ঘড়িটা হাতে নিয়ে চাপা চিৎকার করে বলল, এটা তো স্পাই কেপ, কেউ আমাদের উপর নজরদারি রাখছে। সজীবের কথা শুনতে রুমের ভিতরে একটা চাপা আতঙ্ক সৃষ্টি হলো। ক্যামেরাটা আছাড় দিয়ে ভেঙে ফেল। রুমের ভিতর ছুটাছুটি করে আরও ক্যামেরা আছে কিনা সেটা খুঁজতে লাগলো। বস, আমাদের এখান থেকে পালাতে হবে, হয়তো নজরদারিরা আশেপাশে আছে। ওরা ক্যামেরা খুঁজে পেতে এনা বসা থেকে উঠে দাঁড়ালো, দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ওরা রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজা খুলতে এনার সামনে এসে দাঁড়ালো। সজীব থমকে দাঁড়ালো। তুমি? পাশ থেকে রাকিন বলে উঠলো, তাহলে এগুলো তোমার কারসাজি? জসিম এগিয়ে এসে বলল, তোকে দেখাচ্ছি মজা। এটা বলতে বলতে এনার কাছে আসতেই এনা গালে একটা কষে চড় মারলো। চড় খেয়ে জসিমের রাগ দ্বিগুণ হয়ে গেল। এনাকে লক্ষ্য করে এবার জসিম ঘুষি মারলো। এনা একটু সরে গিয়ে সজীবের বুকে লাথি মারলো। সজীব মেঝেতে গড়িয়ে পড়ল। মুহূর্তে এসব হয়ে গেল। এবার সজীব আর রকিন দুজনে মিলে এনাকে আক্রমণ করতে যাবে, এমন সময় দূর থেকে কে যেন বলে উঠলো, হ্যান্ডস আপ, একটু নড়াচড়া করতে গুলি করে দিব। সং ইন্সপেক্টর দুর্যোগ কয়েকজন কনস্টেবল নিয়ে এগিয়ে আসলো। এনার দিকে মুখ ফিরিয়ে বলল, ঠিক টাইমে আসছি তো এনা। এনা মুচকি হাসি দিল। পরের দিন সকালে পত্রিকার ফ্রন্ট পেজে ছাপা হলো, ডে নাইট হোটেলের 5 মার্ডারের সাথে জনপ্রিয় আর্টিস্ট সঞ্জীব চৌধুরী অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী তিনি একজন। জানা গেছে তিনি হোটেল তাজের মালিক ধনঞ্জয় চৌধুরী ওরফে সঞ্জীব চৌধুরী। পত্রিকাটা রেখে এনা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, পৃথিবী বড়ই রহস্যময়।
কে যে ভালো মানুষ কে যে খারাপ মানুষ তা উপর থেকে বোঝা দেয়। আমার মাথায় এখনো ঝিমঝিম করছে, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কেস সলভ মানে খুশি থাকার কথা, কিন্তু অদ্ভুত রহস্য জট মাথায় আঁকড়ে ধরেছে। আমি কিছু কিছু বুঝেছি, কিন্তু সব কিছু বুঝেও কেন যেন কিছুই বুঝি না। ইমদাদুল হক চায়ের কাপ টেবিলে রেখে বলল, হ্যাঁ বলো না, কিভাবে কি করলে? আমারও জানার খুব আগ্রহ। হেনা মুচকি হাসি দিয়ে বলতে আরম্ভ করলো, শাহরিয়ার আহমেদের বাসায় পেইন্ট দেখলাম। আর্টিস্ট সঞ্জীবের সাইন করা ছিল পেইন্টের নিচের কোণার দিকটায়। সেটা স্বাভাবিক ছিল, কিন্তু অদ্ভুত লাগলো একটা বাঁধানো ফ্রেম দেখে। ফ্রেমে একটা হাতের লেখা বাঁধানো ছিল। শেষের দিকটায় লেখা ছিল, সহোদর ভাই তোমাকে উৎসর্গ করলাম। নিচের কোণায় ওখানেও আর্টিস্ট সঞ্জীবের সাইন। কিন্তু তখন এই বিষয়গুলো আমলে দিলাম না। যখন হুমকি চিঠিটা হাতে পেলাম তখনই আর্টিস্ট সঞ্জীবের প্রতি সন্দেহের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল। কিন্তু আর্টিস্ট সজীবী যে তাজ হোটেলের মালিক, এটা বুঝলা কিভাবে? এনা আবিদের দিকে তাকিয়ে বলল, সুন্দর প্রশ্ন। নকল ম্যানেজার শাহরিয়ারের ঠিকানা দিল, কিন্তু কেন সেটা ভাবতে লাগলাম। আসলে নকল ম্যানেজার সঠিক ঠিকানাই দিয়েছে। শাহরিয়ারের বাবাই ডে নাইট হোটেলের মালিক। তাহলে শ্যাডের অস্বীকার করলো কেন? কারণ শাহরিয়ারের বাবা হিন্দু আর শাহরিয়ানের মা ছিল মুসলিম। শাহরিয়ানের বাবা স্ত্রী মানে শাহরিয়ানের মায়ের যমজ 2 সন্তান ছিল। এক সন্তানের নাম দিল শাহরিয়ান, সেটা ওর মা দিল। আর শাহরিয়ানকে ওর মায়ের ধর্মে লালন পালন করলো, মানে মুসলিম ধর্মে। আর অন্যদিকে যমজ ভাইয়ের সঞ্জীব নাম দিল তার বাবা, আর সঞ্জীবকে তার বাবার ধর্মে লালন পালন করলো। বড় হয়ে শাহরিয়ান ওর বাবাকে একদম সহ্য করতে পারতো না, কিন্তু ভাইয়ের জন্য মমতা ছিল। শাহরিয়ান তাই তার বাবার সম্পত্তি তার বলে দাবি করে না, আর এসব কথা বললে ওর রাগ হয় খুব। এই জন্য সেদিন ওই রকম ব্যবহার করেছিল আমাদের সাথে। এই জন্য শাহরিয়ানের বাবার সম্পত্তি মানে ডে নাইট হোটেল শাহরিয়ান নয়, বরং দ্বিতীয় সন্তান সঞ্জীব দেখাশোনা করে। সঞ্জীবকে নিয়ে গোয়েন্দাগিরি করতে করতে হঠাৎ হুমকি চিঠিটা সামনে আসলো। সেই চিঠিটা জসিম সঞ্জীবকে দিয়েই লিখিয়েছিল। অবশ্য সঞ্জীব লেখার ধরন চেঞ্জ করে লিখলেও তা আমার নজর এড়াতে পারেনি। ইমদাদুল হক এবার গম্ভীর হয়ে প্রশ্ন করল, কিন্তু তুমি এত কিছু জানকে কিভাবে? ওই যে শাহরিয়ানের ফ্রেমে বাঁধানো লেখাটায় শাহরিয়ানকে সহোদর ভাই বলে সম্বোধন করলো। হিন্দু মুসলিম কিভাবে সহোদর ভাই, বাকি ইতিহাস বুঝতে সময় লাগলো না আমার। ইমদাদুল হক এবার এনার প্রশংসায় ফেটে পড়ল। একটা বাড়িতে গেলে বাড়ির মালিকের সাথে কথা বললে, তারপর আবার বাড়ির মধ্যে খুঁটি সব কিছু লক্ষ্য করলে, এমনকি সঞ্জীবের হাতের লেখাটা পর্যন্ত খুব নিখুঁতভাবে একবার দেখে মনে রাখলে, কিছু মুহূর্তের মধ্যে এত কিছু কীভাবে পর্যবেক্ষণ করলে, এটা সত্যি সাধারণ কারোর পক্ষে সম্ভব নয়। এক কথায় আমি বলবো ইউ আর এ জিনিয়াস। মনে হচ্ছে আল্লাহ স্পেশাল কিছু দান করেছে তোমার জন্য। তার মুখ গুমরা করে বলল, কিন্তু মূল রহস্য তো থেকেই গেল। ডে নাইট হোটেলে খুন করলো কে আর কেন? সেই নকল ম্যানেজার ওরফে জসিমকে দিয়ে তাজ হোটেলের মালিক ধনঞ্জয় চৌধুরী ওরফে সঞ্জীব এবং তার পার্টনার রাকিব আহমেদ খুন করিয়েছে। একের পর এক খুন করার জন্য জসিম পারফেক্ট ছিল, কেননা সঞ্জীব দীর্ঘদিন যাবৎ ডে নাইট হোটেলের রুম সার্ভিসার ছিল, কিন্তু হঠাৎ চাকরি ছেড়ে দেয়। চাকরিরত অবস্থায় সুযোগ বুঝে সকল রুমের চাবি ডুপ্লিকেট বানিয়ে নেয়, আর প্রতিবার এসে মধ্যরাতে একজন করে খুন করে চলে যায়। আর যেহেতু ডে নাইট হোটেল ছিল সঞ্জীবের বাবার, সঞ্জীব দেখাশোনা করতো, তাই খুনগুলো একের পর এক থামাচাপা দিয়ে যায়। কিন্তু সঞ্জীব এমনটা করবে কেন? এই হোটেলও তো তাদের ছিল। হোটেল সঞ্জীবের বাবার ছিল, সঞ্জীবের নয়। সঞ্জীব তো মাত্র দেখাশোনা করত, আর সঞ্জীবের বাবা কখনো তাকে এই সম্পত্তি লিখিতভাবে দিত না।
কারণ এটা দ্বিতীয় স্ত্রীর ভবিষ্যৎ ছেলে মেয়ের জন্য রেখে দেয়। তাই সঞ্জীব দুষ্ট বুদ্ধি করে, তার বাবার হোটেল বরবাদ করে ডে নাইট হোটেলের সকল সুনাম ধুলোয় মিশিয়ে দিয়ে তার নিজের তাজ হোটেল সুনাম অর্জনে লেগে পড়ে। তাছাড়া দূর অবধি আর কোনো ভালো হোটেল ছিল না। ডে নাইট বন্ধ হলে তাজ হোটেল অনায়াসে ভালো চলবে। মিস্টার পিটার হাঁ করে তাকিয়ে রইল। সবাই আবার প্রশংসায় পঞ্চমুখ। মিস্টার পিটার খুশি হয়ে বলল, তোমার এই কেসের পারিশ্রমিক হিসেবে আমি তোমাকে আমার নিজের খরচে আমার সাথে লন্ডন ঘুরতে নিয়ে যেতে চাই, যদি তুমি রাজি হও। এনা কেনই বা এরকম সুযোগ হাতছাড়া করবে? সমাপ্ত।